নমস্কার। গল্পগেলা গোগ্রাসে ইউটিউব চ্যানেলে বাংলা ছোট গল্প প্রিয় সকলকে স্বাগত। এই চ্যানেলে আমি আপনাদের প্রতিদিন নানা স্বাদের পুরনো এবং নতুন লেখকদের বাংলা ছোট গল্প পড়ে শোনাব। শুরু করছি আজকের গল্প পাঠ। শুধু দর্শক শ্রোতা, এর আগের ভিডিওতে অখিল ঘোষের লেখা প্রবাহ গল্পটির প্রথম পর্ব পড়ে শুনিয়েছি। আজ এই গল্পের দ্বিতীয় তথা শেষ পর্ব পড়ে শোনাব। শুধু দর্শক শ্রোতা, দয়া করে জানাতে ভুলবেন না আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে শুরু করা যাক অখিল ঘোষের লেখা প্রবাহ ছোট গল্পের দ্বিতীয় তথা শেষ পর্ব। এমনিভাবেই পাটের যাত্রা নিখিলদের জীবনের আগামী বছরের 12 মাসটা লিখে ফেলবে, ওদের জীবন প্রবাহের গতি নির্ধারণ করবে। নিখিল জানে এসব, জানে জাতটাকে হারিয়ে কতটা দিশেহারা ওর বাবা, জানে, তবু কান্নাটাকে মেনে নিতে পারে না কিছুতে। কাঁদবে কেন? দরিদ্র মানুষের, নিরন্ন মানুষের কান্না সাজে না। আজন্ম কাঁদতে কাঁদতে ওদের দেহে মনে কান্নার প্রতিরোধ শক্তি গড়ে ওঠা উচিত। কাঁদতে কাঁদতেই কান্নাকে উপেক্ষা করার শক্তি অর্জন করা উচিত, যেমনটা করেছে নিখিল নিজে। হ্যাঁ, ওকেও একবার কাঁদতে হয়েছিল খুব। কেঁদে কেঁদেই কান্নাকে জয় করেছিল ও। লেখাপড়ায় ভালোই ছিল নিখিল। হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশন স্বপ্নের দোলা লাগিয়েছিল ওর মনে। সেদিন গ্রামের সর্বত্র ওর নামের চর্চা উঠেছিল। অভাবী ঘরের ছেলে নিখিল এক চান্সে হায়ার সেকেন্ডারি পাশ করেছে, তাও আবার ফার্স্ট ডিভিশনে। ওর হাজার রকমের প্রতিকূলতা, আর হারু ঘোষের ইংরেজি ব্যাক পাওয়া ছেলে সমস্ত রকমের সুযোগ সুবিধের তুলনা চলছিল গ্রাম শুদ্ধ মানুষের মুখে মুখে। গ্রামের গরিব মানুষেরা ওকে ধন্য ধন্য করল মুখ ভরে। রাতারাতি ও যেন গায়ের হতদরিদ্র কাঙাল মানুষের দুর্বার প্রতিনিধি হয়ে উঠেছিল। নিখিলকেও খুব উৎসাহিত করেছিল এসব। ওর বুকের কবষ্ণ গহনে উচ্চতর শিক্ষা লাভের আশাকে লালনা দিয়েছিল। যদিও ওর বাবা ওকে আগেই বলে দিয়েছিল, আর লেখাপড়া কইরা কাম নাই, খরচা চালাবার পামু না। তবু মহাবিদ্যালয় শব্দটার গাম্ভীর্য ওকে হাতছানি দিয়েছিল। বিশ্ববিদ্যালয় শব্দটার ব্যাপকতা ওকে উজ্জীবিত করেছিল। কলেজে পড়বে ও, কলেজ পাশ করে পড়বে বিশ্ববিদ্যালয়ে, এই আশায় বিভিন্ন কলেজে ইংরেজিতে অনার্স নিয়ে ভর্তি হওয়ার ফর্ম জমা দিয়েছিল। ভর্তির জন্য অতগুলো টাকার কথা শুনেই আঁতকে উঠেছিলেন ওর বাবা। তদুপরি ভর্তির পর বইপত্র কেনা, টিউশনি খরচ, যাতায়াত খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচের হিসেব করে ওর বাবা মাথা নেড়েছিল নয়েরথক ভাবে। তখন অবশ্য টাকার টানাটানিটাও ছিল। ভর্তির অতগুলো টাকা একসঙ্গে করাটা প্রায় অসম্ভব ছিল। পাটের চাষ সেবারও মার খেয়েছিল অতিবৃষ্টির জন্য। চারা গজানোর পরপরই নাগারে বৃষ্টি সব মাটি করে দিয়েছিল। অন্য ফসলও তেমন হয়নি সেবার। ফলে দুবেলা আহার জোটানোই যেখানে কঠিন হয়ে দাঁড়িয়েছিল, সেখানে কলেজে ভর্তি হওয়ার চিন্তা নিতান্তই অবান্তর ছিল। ওর বাবা ওকে বুঝিয়েছিল, দেখ, লেখাপড়া আমাকেও জন্যে না, সেইটা বড় লোকের ব্যাপার, আর কি বা হইব অত লেখাপড়া শিক্ষা।
আইচ মাস্টারের পোলাগুনারে দেখছস? তাদের দেখস না? বিএ এমএ কত কি পইরা অহন বইয়া আছে। জজ ম্যাজিস্ট্রারই তো জুটে না, আবার খেতেও কাম করবার পায় না। অতগুনা পইরা খেতে কাম করলে মাইনষে কইব কি? কয়দিন টিউশনি পড়াইল, সেইটাও বেগার খাটুনি হইয়া খাড়াইল, কেউ পয়সা দেয় না। গ্রামগঞ্জে মাইনষের পেটের ভাত জুটে না, তার টাকা খরচ করে পড়ব। আমি কই, বাদ দে ওগুনা, বাদ দে ওগুনা। আমার কথা শুন, জমি জিরাত যতটুক আছে বাপ বিটায় মিল্লা চাষবাস কইরে ডাইল ভাতের বন্দোবস্ত করি চ। আমিও একা অহন আর পারি না, কামলা কিষান দিয়ে পোষেও না। মেলা তো পড়লি, অহন ক্ষেমা দে। নিখিল কিছু বলেনি তখন, শুধুই কেঁদেছে গোপনে। সাহায্যের জন্য এখানে ওখানে ছোটাছুটিও করেছিল, কিন্তু জোটেনি কোথাও কিছু। ও কেঁদেছে, অনেক কেঁদেছে সেদিন। ওর চোখের কোণ বেয়ে নেমে আসা প্রবাহে ধুয়ে মুছে গেছে ওর সযত্ন লালিত আশা, স্বপ্ন সব। কাঁদতে কাঁদতেই একসময় অশ্রু মুছে ফেলেছে ও, কারণ কাঁদতে কাঁদতেই ও বুঝেছে ওদের মতো হতদরিদ্রের সব কান্নাই অরণ্যে রোদন। সেই থেকেই কাউকে কাঁদতে দেখলে রাগ ধরে যায় নিখিলের, নিজেও শক্ত থাকে যে কোনো দশায়। বোয়ালিমোহন ঘাট পার হয়ে এখন ওরা এগিয়ে চলেছে তারাগঞ্জের দিকে। এখানে জল অনেক বেশি, লগি থই পায় না, বেগও খরতর এখানে। নিখিলের উদ্বেগ ক্রমশ বেড়ে চলেছে। এতদূর এসেও পাটের জাকের কোনো হদিশ দেখা যাচ্ছে না। চারদিকে শুধু জল আর জল, জল আর বেগ দেখে কে বলবে এটা মরা নদী? কে বলবে বছরের বেশিরভাগ সময় এর ওপর দিয়ে শেয়াল কুকুরও অনায়াসে হেঁটে পার হয়ে যায়? কে বলবে ফাল্গুন চৈত্র মাসে এর দশা হয় সদ্য খোলস বদলানো সাপের মতো, মন্থর গতিতে এঁকে বেঁকে চলতে থাকে? এদিকে খিদের তৃষ্ণায় পেটের ভেতরটায় মোচড় দিচ্ছে নিখিলের। ওর ভাই শিবেনও বলল, দাদা রে, খিদা পাইছে। খিদা পাইছে তো কি করুম, আমারও তো পেট কামড়াইতেছে। পেট চাইপা ধইরা বইয়া থাক, এটা দিন না খাইলে মরবি না। জাগটা না পাইলে সকলে মিল্লা না খাইয়া শুকাইয়া মরণ লাগবো। তাইলে নদীর জল খাই। শুকনো মুখে দাদার মুখের দিকে চেয়ে বলে শিবেন। খাইস না কইলাম, বানের জল পচা, ডায়রিয়া হইব, বাড়ি গিয়া খাইস। কিন্তু পাটের জাগটা না পেলে ওরা বাড়ি ফিরবে কি করে? সবাই যে ওদের মুখ চেয়ে এক বুক আশা নিয়ে বসে আছে, ওদের পথ চেয়ে বসে আছে সকলে। বাপের দুশ্চিন্তাহত মুখটা আবার নিখিলের চোখের সামনে ভেসে উঠল। বুকের ভেতরটা ওর মুচড়ে উঠল। বৃষ্টি কখন থেমে গেছে, কিন্তু সূর্য ওঠেনি এখনো। পৃথিবীর গায়ে লেপ্টে থাকা কালো আঁধারটা এখনো কাটেনি। নিখিল ঠিক করে ও খুঁজবে, হাল ছাড়বে না ও সহজে। এই নদী যেখানে শেষ হয়েছে সেখানে মানসাই নদীর সঙ্গে মিশেছে, যেখানে এই নদী মানসাই নদীর সঙ্গে মিশেছে এই মরা রায়দাগ, সেই পর্যন্ত খুঁজবে, যত কষ্টই হোক না কেন তাতে। তারাগঞ্জ ব্রিজের কাছে চলে এসেছে ওরা। কিন্তু কি সর্বনাশ!
তীর বেগে ওদের ভেলাটা ব্রিজের কংক্রিটের বিশাল থামের দিকে ছুটে যাচ্ছে যে লগিটা শিবেনের হাত থেকে নিয়ে প্রাণপণে জল কেটে ভেলাটার গতি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো নিখিল। কিন্তু ভেলা যেভাবে চলছিল সেইভাবেই থামের দিকে এগিয়ে চলল। এখন উপায়? লগিতে তো কোনো কাজই হচ্ছে না। থামের গায়ে ধাক্কা খেলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে ভেলা। ছিটকে ওরা কোথায় পড়ে যাবে কে জানে। জলের যা পাক এখানে, তলিয়ে যেতে সময় লাগবে না। নিজেকে নিয়ে অত ভাবছে না নিখিল। বুদ্ধি খাটিয়ে সাঁতরে সুত্রে নিজেকে বাঁচাতে পারবে ও। কিন্তু ওর 14 বছরের ভাইটা নির্ঘাত তলিয়ে যাবে। নিখিলের গলা দিয়ে চরম হতাশাজনিত দুটি শব্দ বেরিয়ে এলো, হে ভগবান। লগিটাকে হাতে ধরে ভেলার সামনের দিকে এগিয়ে গেল নিখিল। ভাইকে বলল, শিবা, শক্ত করে ধইরা বইয়ে থাক, নড়াচড়া করিস না। লগিটাকে থামের দিকে তাক করে দাঁড়িয়ে রইল ও। শঙ্কাজনিত উত্তেজনায় কাঁপতে লাগলো ওর শরীর। থামটা যেই লগির নাগালের মধ্যে এলো, অমনি গায়ের যত শক্তি আছে সব প্রয়োগ করে থামটাকে ঠেলে ধরল লগি দিয়ে। ভেলাটা বোঁ করে একটা পাক খেয়ে সাঁ করে থামের পাশ দিয়ে বেরিয়ে গেল। কিন্তু লগিটা হাত থেকে ছুটে গেল। নিখিল আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। ভেলা চলতে লাগলো হু হু করে নদী প্রবাহের অনুকূলে, কংক্রিটের থামকে পাশ কাটিয়ে। দেখতে না দেখতে হুড়মুড় করে একটা কাঁটা ঝোপের মধ্যে ঢুকে পড়ল ভেলাটা। সাপ, খোপ, মশা, জোক এর আস্তানা যেন একটা। প্রাণ হাতে করে বাড়ি ফেরাটা বুঝি আর হয়ে উঠল না ওদের। আতঙ্কিত শিবেন এই মুহূর্তে ওর একমাত্র ভরসাস্থল দাদাকে বলল, অহন কি হইব দাদা? কি হবে তা নিখিলও জানে না। কিংকর্ত বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল। ভবিতব্যের চরম আঘাতের প্রতীক্ষায় অপেক্ষামান যেন। খানিকক্ষণ বাদে চিৎকার করে উঠল শিবেন, দাদা, ওই দেখ, ওইটা কি? শিবেন কর্তৃক নির্দিষ্ট দিকে চেয়ে ভাবলেশীন হতবম্বের মতো দাঁড়িয়ে রইল ও কিছুক্ষণ। ও যেন ঠিক করতে পারছে না ওর কি করা উচিত। বিহ্বল ভাবটা কাটিয়ে উঠতেই চিৎকার করে উঠল ও, পাইছি! শিবেনকে জড়িয়ে ধরে বলতে লাগলো, পাইছি রে ভাই, পাইছি, ওইটাই আমাগো জাক। নিখিলের মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না, শুধু বলতে লাগলো, পাইছি, পাইছি। শিবেন অবাক হয়ে দেখল নিখিলের দু চোখের কোণ থেকে প্রবল বেগে গাল বেয়ে দুটি প্রবাহ নেমে যাচ্ছে, মিশে যাচ্ছে মরা রায় ডাকের খরতর প্রবাহে। শুধু দর্শক শ্রোতা, শেষ হলো আজকের গল্প প্রবাহ। আবার আগামীকাল আপনাদের জন্য নিয়ে আসব আরও একটি অসাধারণ গল্প। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
চলতে থাকুক গল্প গেলা গোগ্রাসে। ধন্যবাদ।